কবে আছে, কত তারিখ? আজকে 23 না 20? 23 তারিখ স্যার। তোমাদের আজকে নতুন চ্যাপ্টার একটা শুরু করব, ঠিক আছে? নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে মানে একটু খেয়াল রাখতে হবে। তোমাদের কয়টা চ্যাপ্টার বাকি আছে টোটাল জানো? টোটাল আর ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল 4টে চ্যাপ্টার বাকি আছে। 4টার মধ্যে আমি শুরু করব একটা আলোর অপটিক্সের উপরে। আলোর যে ইয়াটা, আলোর উপর দুটো আছে, একটা হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা হলো ভৌত আলোক বিজ্ঞান। তো আমি এখানে যেটা শুরু করবো সেটা হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই জিওমেট্রিক আলোক বিজ্ঞান বা জ্যামিতিক আলোক বিজ্ঞান এটা অনেক সহজ। এটা 9-10 না, শুধু 6-7 থেকে পড়ে আসছো। 6-7 থেকে আমরা পড়তে আসছি। এটা মোটামুটি আমরা সব এখানে আলোচনা করব। তবে সবচেয়ে দুঃখজনক হলো স্টুডেন্ট এত কম কেন? তোমাদের বাংলা ভাষণ চেয়ে ইংলিশ ভাষণে স্টুডেন্ট বেশি জয়েন করে। তোমাদের এখন দেখতেছি মাত্র 16-17 জন স্টুডেন্ট। বাংলা ভাষণে স্টুডেন্ট অলরেডি প্রায় 18-19 একটা কন্টিনিউস কনস্ট্যান্ট সবাই ক্লাস করে, ওরা 18-19 জন থাকেই। বাংলা ভাষণের এই অবস্থা যদি হয় তাহলে কোনো স্টুডেন্ট তো মানে আমি জীবনও পাই না। বিশেষ করে যে নয়ন আমার এই টোটাল লকডাউন হওয়ার পরে একদিন মাত্র ক্লাসে পেয়েছি, এবং অসংখ্য স্টুডেন্ট আছে মনে করতে পারবো না যে একদিনও ক্লাস আমি ঠিক হতে পাইনি তাদেরকে। এদের কি কোনো টেনশন হয় না? এরা কি করছে দেশ? ওরা কি মনে করে যে এখনো দেশ আগের মতো চলবে, আবার আগের মতো সব কলেজে এইভাবে আসবে? এ তো অনেক কঠিন ব্যাপার, এইভাবে তো আসতে পারবে না। এই দেখে তুলি। না স্যার, আমি মিম। ও আচ্ছা, ক্লাসে তোমরা ঠিক মতো আসো না, ক্লাসে সবসময় ইয়ে করো না। ক্লাসে যদি না থাকো তাহলে আমরা তোমাদের এই কোর্সগুলো যে শেষ হয়ে যাচ্ছে, তোমরা কি জানো? তোদের মাত্র দূরে 4টা বাকি আছে। আমি এইটা পড়াবে, এইটা পড়ার পরে আমি পরমাণু গঠন পড়াবো, বা শেষ। পুরো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মধ্যে সবগুলো কোর্স আমরা শেষ করে ফেলছি। এই লকডাউন হওয়ার পরে আমি অলরেডি একটা চ্যাপ্টার, 2টে চ্যাপ্টার শেষ করে ফেলছি। দ্বিতীয় থার্ড চ্যাপ্টার শুরু করবো এখন। তাহলে আমি যদি 3টে চ্যাপ্টার শুরু করে বা শেষ করি, ম্যাডাম ওদিকে আরো 3টে চ্যাপ্টার শেষ করেছে, তার মানে 6টা চ্যাপ্টার কিন্তু অলরেডি শেষ। এখন এই যে 6টা চ্যাপ্টার শেষ হচ্ছে, বাট ওই 6টা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের বিশেষ করে মেয়েদের ওখানে তো খুবই কম স্টুডেন্ট, একজন দুজন জয়েন করে। এদের কি টেনশন হয় না? তোমাদের ভাগ্য ভালো, সত্যি বলছি, তোমাদের ভাগ্য সবচেয়ে বেশি ভালো যে তোমরা এই ইয়ার সায়েন্স পরীক্ষাতে তোমরা এই অবজেক্টিভের বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে পাস করে সেকেন্ডারে আসতে পেরেছো। এটা তোমাদের কপাল ভালো। আদারওয়াইজ যদি এক্সাম দিয়ে, খেয়াল করো, যদি এক্সাম দিয়ে তোমাকে এখানে আসতে হতো, সত্যি বলছি আমরা শিওর ছিলাম কমপক্ষে 50% স্টুডেন্ট ব্লক হয়ে থাকতাম। এটা তোমরা নিজেরাও জানো যে কিভাবে তোমাদের এই করোনা ভাইরাস সবার জন্য দুঃখ হলেও এই ড্যাফোডিল কলেজের স্টুডেন্টের জন্য সত্যি বলছি এটা একটা সৌভাগ্য। আমি মনে করি এটা একটা সৌভাগ্য। আদারওয়াইজ এখানে কখনোই তোমরা এই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার কিছু স্টুডেন্ট বাদ দিয়ে, আমরা জানি সে কোন স্টুডেন্ট, তোমরাও জানো,
কিছু স্টুডেন্ট হয়তো ওরা খুব ভালো রেজাল্ট করে ফার্স্ট থেকে সেকেন্ডে আসতো, আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট ব্লক হয়ে পড়ে থাকতো, বিশেষ করে স্পেশালি সি সেকশন কিছু স্টুডেন্ট আর জি সেকশনে কিছু স্টুডেন্ট। এটা হলো বেশি, মানে এ বি তো থাকতো কিন্তু অল্প, কিন্তু সি আর জি তে মানে অনেক অসংখ্য, মানে আমরা তো হিসাব করে জানি যে কারা কারা ছিল। এখন এদের বিন্দু মাত্র টেনশন হয় না যে স্যার আমাদের পড়তে হবে। ওকে, তোমার ওইভাবে হার্ডলি পড়া দরকার নেই যে একবারে কম্প্যাক্ট চেয়ার টেবিলে বসে থেকে তোমাকে পড়তে হবে। নো নেই, তুমি ফ্লেক্সিবল ভাবে পড়ো, ক্লাসে জয়েন করো, স্যাররা যা পড়াচ্ছে খুব বেশি পড়ার দরকার নেই, তুমি স্যারদের কথা শোনো, শোনার পরে একটা জিনিস রিডিং করে রেখে দাও। ওকে, এটা মুখস্থ করে যে এখনই এক্সামের জন্য রেডি থাকতে হবে, নো, এটা রাখার দরকার নেই। তোমরা জানো যে লাস্ট ডেতে আমাদের একটা মিটিং হয়েছে ঈদের পরে, অলরেডি একটা শিডিউল হয়ে গেছে। ঈদের পরে আমরা মান্থলি টেস্ট এক্সাম নেব, ঈদের পরে আমরা মান্থলি টেস্ট এক্সাম নেব। সেটা হতে পারে একটা চ্যাপ্টার, হতে পারে দুটো চ্যাপ্টার। যদি দেখি দুটো চ্যাপ্টার হচ্ছে, তাহলে আমরা বলে দেবো যে এই চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ হবে একটা, আর এই চ্যাপ্টার থেকে 10টা অবজেক্টিভ হবে। আর যদি একটা চ্যাপ্টার হয়, তাহলে ওই একটা চ্যাপ্টারের উপরেই আমরা মোটামুটি সব। তাহলে দেখো এই যে তোমাদের এত খারাপ অবস্থা, তারপরেও তোমাদের ক্লাসে আনতে পারছি না, ক্লাসে আসতে চাচ্ছ না, পড়াশোনা। আমি তো বলছি যে পড়াশোনা যে কম্প্যাক্টলি পড়ে থাকতে তো মনে দরকার নেই। যাই হোক, তোমাদের তোমাদের কাজ তোমরা করতেছো। ওকে, তাহলে আমাদের বলছিলাম, দেখো এটা লেখা আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই জ্যামিতিক আলোক বিজ্ঞান যদি আমরা পড়াতে যাই, প্রথমে শুরু করতে যাই, একেবারে শুরু থেকে আমি তোমাদের কাছে কিছু ছোট ছোট সিম্পল কোশ্চেন করব। যে আপতিত রশ্মি কাকে বলে, প্রতিফলিত রশ্মি কাকে বলে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যে আপতন কোণ, প্রতিফলন কোণ, তারপরে প্রতিসরণাঙ্ক তোমার 9 টেনে পড়ে আসছো আমরা জানি, তারপরে সেটা আজকে আলোচনা করবো আমরা। এবং প্রতিসরণের আপতন কোণের দুটো দুটো করে সূত্র ছিল, সেগুলো আমরা আলোচনা করব। এরপরে ইন্টারমিডিয়েটের যে প্রথম যে আছে মানে স্টেপ, সেটা হলো ফার্মেটের প্রিন্সিপাল বা ফার্মেটের নীতি। এই ফার্মেটের নীতি পড়তে গেলে প্রথমে আমাকে যেগুলো নাম বললাম মোটামুটি সবগুলো জিনিস সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে, জানতে হবে। এরপর আমরা যাবো ফার্মেটের নীতির মধ্যে। তাহলে প্রথমে যদি আমরা চিন্তা করি যে স্যার আলোর প্রতিফলন, আমরা লিখি এখানে প্লিজ, আমরা একবার স্টেপ বাই স্টেপ আমি লিখবো না, পুরো কিছু বুঝাবো না, শুধু আলাদা লিখবো। তুমি লেখো এখানে আলোর প্রতিফলন, প্রতিফলন। আচ্ছা, আলোর প্রতিফলন। এখন এখানে তোমাকে চিন্তা করতে হবে যে আমার অবি মনে আছে আলোর প্রতিফলন কাকে বলে? আলোর জাস্ট প্রতিফলন। হ্যালো, আলোর প্রতিফলন কেউ বলতে পারবা যে আলোর প্রতিফলন এটা জিনিস? প্রতিফলন কিন্তু বলছি আমি, নট প্রতিসরণ। আয়নায় যখন আলো পড়ে তখন আবার প্রতিফলিত অন্য পাশে ফিরে যায়, এটাই আলো। এটা একটা প্রতিফলনের উদাহরণ। ভেরি গুড। ওকে, তার মানে তোমার কনসেপ্ট অন্তত আছে। এটার প্রতিফলনের সূত্র, একটা প্রতিফলনের একটা ধরো একটা উদাহরণ। আলোর প্রতিফলন হচ্ছে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছমের মাধ্যমে যাওয়ার সময় ওদের একটা বিভব তল থাকে। বিভব তলে কি করে বাধা পেয়ে প্রথম মাধ্যমে আবার যদি ফিরে আসে, প্লিজ খেয়াল করবা, আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাওয়ার সময় দুইটা মাধ্যমের বিভব তল বলতে যে জায়গাটায় দুইটা মাধ্যমের জয়েন হয়, যে জায়গাটায় তার দুটো মাধ্যমকে মিলিত হয়, ওই জায়গাটাকে বলা হয় তার আমাদের এখানে বিভব তল। এখন প্রথম মাধ্যম থেকে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় ওই বিভব তলে যদি বাধা পেয়ে প্রথম মাধ্যমে আবার ফিরে আসে, তখন এই পুরো সিস্টেমটাকে বা পুরো ফলটাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন বুঝতে পেরেছো? এখন আমরা ধরে নিচ্ছি যে এটা একটা, ধরো এই একটা আয়না বা যে কোনো একটা স্বচ্ছ পরিসরক মাধ্যম, একটা বললাম যে একটা আয়না। এখন একটা আলোক রশ্মি এখান থেকে এভাবে এসে পড়বে। দেখো পরাপর এখানে একটা প্রথমে কিছু নীতি মেনে চলে, যে মাধ্যমে যেখানে এসে পড়লো
ঠিক এইখানে একটা তোমাকে অভিলম্ব কল্পনা করতে হবে। অভিলম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। অভিলম্ব মানে হচ্ছে তোমাকে 90 ডিগ্রি অভিলম্ব একটা অঙ্কন করতে হয় বা এটা কল্পনা করতে হয় যে এই একটা অভিলম্ব। ওকে, এখন এখানে মজার ব্যাপার হলো যে আলোক রশ্মিটি এসে পড়বে বিমের তলে, এই আলোক রশ্মিটির নাম হলো আলোর প্রতিফলন। মানে প্লিজ প্রতিসরণী, প্লিজ এটা কি লেখো তো, এটা ধরো এটা এ, এটা মনে করে বি, এখান থেকে বাধা পেয়ে আবার এদিকে চলে যাবে, এটা হচ্ছে সি। এ বি, এটা লেখো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি আমি লিখে রাখি, দেখো এটা প্রতিফলন হচ্ছে, আর বিসি কে বলা হয় প্রতিসরিত রশ্মি। ওকে, আর এখানে এন ও এন প্রাইম যদি আমরা দিই তাহলে বলছি এন বি এন প্রাইম, এটা হলো অবিলম্ব। হ্যাঁ বলো বলো স্যার এ বি আপতিত রশ্মি হবে না? এ বি আপতিত রশ্মি, বিসি স্যার প্রতিফলিত রশ্মি। প্রতিফলন এটা হলো অবিলম্ব। দেখো এই তিনটা রশ্মি রাখা তোমাকে যার নামটা একটু লিখে রাখো প্লিজ, এটা লাগবে, কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে আমরা যখন এটা পড়তে যাব তখন তোমাকে এটা প্রথম লাগবে। দেখো একটা আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে বা কোনো একটি স্বচ্ছ যে কোনো একটা জায়গায় মাধ্যম দিয়ে আসবে এবং যে জায়গা থেকে তৈরি হবে তাহলে এটাকে বলা হয় আলোক উৎস। তাহলে এখানে যদি আলোক উৎস হয়, সে আলোক রশ্মিটা যখন কি করবে এই এ থেকে বি পর্যন্ত আসবে, এবি বরাবর আসবে, আসার পরে বি বিন্দুতে আলোক রশ্মিটা কি করবে, একটা বিভেদ তল থাকবে। দেখো একটা বিভেদ তল, এই বিভেদ তলের উপরে কি করবে, আপতিত হবে। আপতিত হওয়ার পরে ওইখান থেকে আবার ওই বিভেদ তলকে বাধা পেয়ে সে প্রথম মাধ্যমে যদি আবার ফিরে যায় তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন এখানে তিনটে জিনিস তোমাকে খেয়াল করতে হবে, আমরা আস্তে আস্তে জিনিসগুলো খেয়াল করতে দেখো। এ থেকে যখন আলোক রশ্মিটা বিতে আসবে তখন এই আলোক রশ্মিটার নাম হলো আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে। আপতিত রশ্মি, আপতিত মানে যেভাবে আপতন হয় পরে আর কি। যে বিন্দুতে আপতিত হচ্ছে ওই বিন্দু থেকে যখন আলোক রশ্মিটি অন্য থেকে বের হয় চলে যাবে সেটার নাম হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, প্রতিফলন হচ্ছে, ঠিক আছে। আর যে বিন্দুতে আপতিত হচ্ছে এবং প্রতিফলন হচ্ছে ওই বিন্দুতে তোমাকে একটা 90 ডিগ্রি অবিলম্ব একটা কল্পনা করতে হয় যে এটা একটা 90 ডিগ্রি। তাহলে এই যে এন ও এম এটা তোমাকে বলা হয় অবিলম্ব। এখন আমাদের মজার ব্যাপার হলো এই আপতিত রশ্মি, প্লিজ খেয়াল করবা, আপতিত রশ্মি এবং অবিলম্ব, আপতিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব এই দুটার মাঝে যে কোণটা থাকে সেই কোণটাকে বলা হয় আপতন কোণ। একটা একটা খেয়াল করো, আপতিত রশ্মি সেটা এইটা কিন্তু তোমরা আগে থেকে পড়ে আসছো, আমরা জানি আর কি। তাহলে আপতিত রশ্মি, এই যে আমরা আপতন কোণ কিন্তু এইটা, এইটা কিন্তু আপতন কোণ, এইটা কিন্তু না, এটাকে আমরা আপতন কি আমরা আই দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আপতন কোণ কাকে বলে, তোমার যদি সিম্পলি বলা হয় আপতন কোণ কি, আপতন কোণ হলো আপতিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব মধ্যে যে কোণ উৎপন্ন করা হয় সেই কোণটাকে বলা হয় আপতন কোণ। এবার দেখো আবার উল্টো দিকে চিন্তা করো, যে আলোক রশ্মিটি যে বিন্দু সে পড়বে, পড়ার পরে আবার বাধা পেয়ে ব্যাক করে আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে, তাহলে এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এখন এই প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব এই দুটোর মাঝে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলিত কোণ। এটা হচ্ছে প্রতিফলিত কোণ, এটাকে বলা হয় আর। এখন এই দুটিকে আই এবং আর দ্বারা সবসময় নির্ণয় করা হয়। আই দ্বারা নির্ণয় করা হয় কারণ এই অ্যাঙ্গেলের নাম হলো
দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল অথবা বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এটাকে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটাকে বলা হয় রিফ্লেক্টেড, নট রিফ্র্যাক্টেড না, রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে কি, কোথাও গিয়ে লাইট বাধা পেয়ে আবার ফিরে আসা, রিফ্লেক্ট। এটাকে বলা হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এই জন্য আর দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে পড়বে যেখানে, এই জন্য আই দ্বারা প্রকাশ করা হয়। এখন এই প্রতিফলনের জন্য, আলোর প্রতিফলনের আবার দুটো নিয়ম আছে, দুটো সূত্র মেনে চলে। এটা কিন্তু তোমাকে এক্সামে আসবে কি যায় না, তোমাকে মনে রাখতে হবে প্লিজ। এই দেখো, আলোর প্রতিফলন দুটো সূত্র মেনে চলে। প্রথম সূত্র বলা হচ্ছে, আমি একটু লিখে রাখি দুটো সূত্র, একটু খেয়াল করো। এক নম্বর সূত্রটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব, এই তিনটে একই সমতলে সবসময় কি করে মানে একই সমতলে অবস্থান করে। দেখ আমি আবার বলছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একটা তল, একই তলে অবস্থান করে। এটা হচ্ছে জাস্ট প্রথম আইডিয়া। এই প্রতিফলনের জন্য দুইটা সূত্রের মধ্যে এই একটা সূত্র, সেই সূত্রটা হলো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব, তার তিনটা, আপতিত রশ্মি, অবিলম্ব আর প্রতিফলিত রশ্মি, তিনটে একই সমতল অবস্থান করে। এটার প্রথম সূত্র, এটা আমাদের জানি। বাট দ্বিতীয় সূত্র কথা বলেছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো সবসময় সমান হবে। সবসময় সে মাধ্যমটা তোমার স্বচ্ছ হোক অথবা অস্বচ্ছ হোক, তারপরে এটা ডিপেন্ড, যদি শুধু একটা জিনিস উপর ডিপেন্ড করে, কিন্তু এটা আবার নির্ভর করে কার উপর নির্ভর করে, যে সমতলের উপরে বা যে জায়গায় আলোকরশ্মি আপতিত হবে ওইটার উপরে। এখানে চিন্তা করতে হবে যে যদি এইটা সমতল হয়, এটা সমতল কিন্তু হতে হবে, একটা প্লেন হতে হবে। উঁচু নিচু বাঁকা তারা হলে কিন্তু ওটাকে বলা হবে, ওটা হবে না, কারণ এখানে আবার আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটো দুই রকম হয়ে যাবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে তলের উপরে সমতল তল যদি হয়, মানে সমান হয়, প্লেন হয়, তখন আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো সবসময় সমান হবে। ওকে, তাহলে আমরা সিম্পল, আমরা এখন স্টপ করে দেবো। দেখো এখানে আমরা কি আপনার কি, তাহলে প্রথম কি হলো আলোর প্রতিফলন। এই প্রতিফলনের জন্য আবার তিনটা নাম আবার খেয়াল করলাম, একটা আপতন রশ্মি, প্রতিফলিত রশ্মি ও মুক্ত অবিলম্ব, তিনটা থেকে আসলো। এই তিনটার মধ্যে আবার দেখলাম আমরা কি দুইটা সূত্র আসলো, সেটা হলো আপতন কোণ, প্রতিফলন কোণ এবং অঙ্কিত বিলম্ব একই তলে অবস্থান করে, এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো কোণ সমান। ওকে, মোটামুটি প্রতিফলন সম্পর্কে একটু আইডিয়া দিলাম। আর একটু আইডিয়া একটু বেশি দিয়ে রাখি এখানে। দেখো এইটা মাধ্যমের উপরে, আচ্ছা মোটামুটি থাকে একটা আমাদের এবার হচ্ছে প্রতিসরণ। আমরা একটু খেয়াল করি, প্রতিফলন মোটামুটি একটা আইডিয়া দিলাম। এবার হচ্ছে হ্যাঁ বলো স্যার, ওই যে আলো বলো বলো প্রতিফলনের দ্বিতীয় নাম্বার যে সূত্রটা, হ্যাঁ, দ্বিতীয় সূত্র ছিল আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে। জাস্ট একটু আর কিছু না, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে বা সর্বদা সমান। দ্যাট মিনস আমরা আর একটু যদি বলি দ্বিতীয় সূত্র থেকে, সেটা হলো অ্যাঙ্গেল আই সমান সমান অ্যাঙ্গেল আর। যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের যে দুটো কোণ ছিল, সেই দুটো কোণ সবসময় সমান থাকবে। এইটাই হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। সামি এখনো প্রবলেম? না স্যার। আচ্ছা, এবার দেখো আমরা প্রতিসরণ, আমাদের মোটামুটি দেখো আমি বারবার বলছি এগুলো জাস্ট আমার বেসিক জিনিস, কমপ্লিটলি বেসিক। এই জিনিসগুলো যদি না জানো, না বলে এই চ্যাপ্টারের ভিতরে সত্যি যেন আমি ঢুকবো, এখনো তো আমরা যেটা পড়াচ্ছি এগুলো এক্সামে আসবে না, আমি বলে দিচ্ছি যেটা এক্সামে আসবে না। কিন্তু তোমাকে এইটা একটু বুঝতে হবে, তবে মেমোরাইজ করার দরকার নেই, একটু বুঝতে হবে। কারণ আমি যখন ফার্মেটের নীতি পড়াতে যাবো, মেইনলি যেটা এক্সামে আসবে, এই ফার্মেটের নীতি যদি আমি পড়াতে যাই, প্রথমে তোমাকে এই প্রত্যেকটা ওয়ার্ডে দেখবে, প্রত্যেকটা লাইনে এই কি ওয়ার্ড গুলো তোমার আছে। কিওয়ার্ড মানে এই চ্যাপ্টারের মেইন যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো বারে বারে ব্যবহার হবে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে, প্রত্যেকটা টপিকের মধ্যে, এই জিনিসগুলো যদি আমি না বুঝি, তাহলে তোমাকে ওই জিনিস তোমাকে বোঝানো, প্রত্যেকটা জিনিস তুমি কল্পনা করতে পারবে না, মানে ইমাজিন করতে পারবে না,
ভাবতে পারবে না, তুমি বুঝতে পারবে না। সো তোমাকে এই জিনিসগুলো আগে তোমার ক্লিয়ার হতে হবে কোনটা না। আমরা জানি তোমরা সব পড়ে আসছো, 8 থেকে পড়ে আসছো না, 6 থেকে আমি দেখছি 6 এর আলো থেকে শুরু হয়, আলো থেকে 6 থেকে শুরু হয়, মোটামুটি 6 7 8 9 10 পর্যন্ত পড়ে আসছো। তারপর আমরা ওই জিনিসগুলোই আলোচনা করছি। ওকে, প্রতিফলনে আমরা মোটামুটি ইয়া করবো, এটি থাক, বেশি কিছু আমার দরকার নেই। এখন হলো আলোর প্রতিসরণ, এটা প্রতিফলন গেল, এবং হচ্ছে আলোর প্রতিসরণ। এখন এই প্রতিসরণ দেখো আমরা যদি একটু বলি, তাহলে আমরা এইটা একটু মুছে দিতে হবে। এখন আমি আজকে পুরো বেসিকের উপরেই মনে ক্লাসটা শেষ হবে। দেখো আলোর লেখো সবাই, প্রতিসরণ। দেখো একটা প্রতিফলন গেল, এবার হচ্ছে প্রতিসরণ। এখন প্রতিসরণ যদি আমি চিন্তা করি, তাহলে আমরা কি চিন্তা করতে পারি স্যার? প্রতিসরণ বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? প্রতিসরণ, প্রতিসরিত হওয়া, মানে একটা মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য একটা মাধ্যমে ভেদ করে ভিতরে চলে যাওয়া, মানে বাধা পেয়ে ওই ক্ষেত্রে ব্যাক করে আসা না। বুঝতে পেরেছো? একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আলোক রশ্মিটা ভেদ করে চলে যাবে, তখন তাকে ওই বলা হয় প্রতিসরণ। প্রতিসরণ মানে ভেদ করে চলে যাবে, প্রতিফলন মানে প্রতিফলিত হয়ে ফিরে আসবে, মানে বাধা পেয়ে ফিরে আসবে। এই নামগুলো একটু মানে ব্রেনের মধ্যে জাস্ট নিয়ে রাখবা, কারণ আমি যখন পড়াবো প্রতিফলন প্রতিসরণ, প্রতিফলন প্রতিসরণ, পারমিটির মধ্যে বারে বারে কথাগুলো বলা আছে। এখন প্রতিফলন আর প্রতিসরণ যদি আমি নাই বুঝি শব্দ দুটা, তাহলে সত্যি বলছি কি ওই ফার্মেটির নীতি বলো আর আওয়ালসার নীতি বলো, কিছুই বুঝতে পারবো না। তো তোমাকে এই জিনিসগুলো আগে তোমাকে ক্লিয়ার হতে হবে। দেখো আলোর প্রতিসরণ, এখন আমি একটা চিত্র আঁকাই যে স্যার এটা কিভাবে চিন্তা করতে পারি। দেখো মনে করো যে এই একটা বিভেদ তল, বিভেদ তলের মধ্যে একটা মাধ্যম, ধরো এই দুইটা মাধ্যম, দুইটা মাধ্যমের মধ্যে আমি ধরে নিলাম এটা হলো এ মাধ্যম আর এইটা হচ্ছে বি মাধ্যম। প্লিজ খেয়াল করো। এবং আমি যদি এটাও বলে দেই যে এ ইজ গ্রেটার দ্যান বি, এখন এ ইজ গ্রেটার মানে কি? এ মাধ্যমের ঘনত্ব বি মাধ্যমের ঘনত্বের চেয়ে বেশি, মানে এই মাধ্যমের ঘনত্ব চেয়ে এই মাধ্যমের ঘনত্বটা বেশি, এই মাধ্যমের ঘনত্বটা বেশি। মাধ্যমের ঘনত্বের উপরেও আলোর প্রতিফলন এবং প্রতিসরণ যে কোণ, সেই কোণটা আমরা এখান থেকে একটু চেঞ্জ হবে, যে কখনো বেশি হবে কখনো কমে যাবে। আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এই জায়গাটা কিন্তু সমান হবে না। সমান হবে একটা স্পেশাল কন্ডিশনে কি, একটা স্পেশাল পয়েন্টে গিয়ে স্যার এই মাত্র জায়গা, এই জায়গাতে গিয়ে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ কোণ সমান হবে। তাছাড়া কখনোই আলোর প্রতিফলন এবং প্রতিসরণ কোণ সমান হবে না। আমি বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলছি যে আলোর এটা একটা স্বচ্ছ মাধ্যম, এই একটা স্বচ্ছ মাধ্যম, দুইটা আলোর স্বচ্ছ মাধ্যম। তাহলে আমরা প্রতিসরণের সূত্র মানে সংজ্ঞা যদি বলি যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছের মাধ্যমে যাওয়ার সময় দুইটা মাধ্যমের যে বিভেদ তল, বিভেদ তলের উপরে আলোক রশ্মি কিছুটা বেঁকে যাবে। এই যে বেঁকে যাবে, বাঁকা হবে, আমি প্লিজ বলতেছি বাঁকা হবে, এইটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এখন দেখো আমি যদি এভাবে চিত্রটা খেয়াল করি, ধরো এখানে আলোক রশ্মি এসে পড়বে, ওকে পড়ছে, এটা কিন্তু মিরর না, এটা তোমার আয়না না, এটা দর্পণ না যে আলোক রশ্মি বাধা পেয়ে চলে যাবে না, এটা এটা বড় কিছু স্বচ্ছ কাজ। এখানে তোমাকে একটা অবিলম্ব কল্পনা করতেই হবে, এই অবিলম্ব তোমাকে মোটামুটি সবসময় মনে রাখতে হবে, এই তো এন ও এন প্রাইম। এখন দেখো যে এই আলোক রশ্মিটা আমি কি করতে, ধরো এইভাবে চলে গেল, তাহলে এইভাবে যাচ্ছে এইভাবে আসবে, তাহলে এইটাকে বলা হয় তোমার আই মানে আপতন কোণ, আর এইটা হচ্ছে তোমার প্রতিসরিত কোণ। প্রতিফলিত না, প্রতিসরিত, কারণ এটা কিন্তু প্রতিসরণ পড়াচ্ছি, প্রতিফলন না। ওয়ার্ড গুলো একটু খেয়াল রাখবা। তাহলে আপতিত রশ্মিটি অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। আগের টাইম সমান, প্রতিফলনের মতোই একই জিনিস, কিন্তু এখানে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ যেটা, যে প্রতিসরিত রশ্মিটি, শব্দগুলো খেয়াল করবা, প্রতিসরিত রশ্মিগুলি অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হয় প্রতিসরিত কোণ।
একটা হলো আপতন কোণ, প্রতিফলনের জন্য আপতন কোণ এবং প্রতিসরণের জন্য আপতন কোণ, দুটোই কিন্তু আপতন কোণ সমান এবং একই জিনিস। এখন প্রতিসরণ, একটা হলো প্রতিফলিত কোণ, একটা হলো প্রতিসরিত কোণ। প্রতিফলিত কোণ মানে ওই আগেরটার মতো, মানে প্রতিফলনের জন্য। প্রতিসরিত কোণ মানে হচ্ছে কিসের জন্য? এটা এটা হচ্ছে আলোক রশ্মি যখন মাধ্যম ভেদ করে চলে যাবে, ঠিক এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখন এই যে আপতন কোণ প্রতিফলন কোণ, এখন এটাকে দুটো, এর আবার দুটো নিয়ম আছে, দুটো নিয়মগুলো বলতেছি, তারপর আস্তে আস্তে আমরা খেয়াল করো। তো আলোর প্রতিফলন যেমন দুটো সূত্র ছিল, আলোর প্রতিসরণেরও ঠিক এরকম ভাবে দুটো সূত্রই আছে, এবং ওরও প্রথম সূত্র এরও প্রথম সূত্র মোটামুটি সেম, মোটামুটি সেম আছে। এখানে ছিল কি, খালি শব্দ দুটো চেঞ্জ হবে। আপতিত রশ্মি, দেখো আমি এই 1 নম্বর সূত্রটা বলেছি, প্রথম সূত্রটা বলেছি। আপতিত রশ্মি মানে এটা হলো প্রতিসরিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব, এই তিনটি একই সমতলে অবস্থান করে। একই জিনিস, একটা ওয়ার্ড শুধু পরিবর্তন আছে। এটা হলো আপতিত রশ্মি ঠিকই ছিল, অঙ্কিত অবিলম্ব ঠিকই ছিল, এটা প্রতিসরিত রশ্মি, আর ওটা ছিল প্রতিফলিত রশ্মি। এই একটা মাত্র ওয়ার্ডের চেঞ্জের কারণে আমরা এখানে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের এই দুটো যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে একটা গেল। দ্বিতীয় সূত্রটা অনেক মজার, অনেক ইম্পর্টেন্ট, আমাদের এখান থেকে মোটামুটি চ্যাপ্টার মধ্যে ঢুকবো আমরা। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটা ছিল, এই সূত্র থেকে আমরা মোটামুটি এখন এই চ্যাপ্টারের মেইন জিনিসগুলো পেয়ে যাব। দেখো, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলছে, এখন এই আই এবং আর এর আগে কি বলেছিল, দুটো সমান হবে। কখন সমান হবে? একটা স্বচ্ছ মাধ্যম থেকে ঠিক আলোক রশ্মি ওই স্বচ্ছ মাধ্যমে যখন ব্যাক করে চলে যাবে তখন সমান সমান হবে। এইখানে কিন্তু ওই মাধ্যমে আর ফিরে যাচ্ছে না। তাহলে আলোক রশ্মি একটা স্বচ্ছ মাধ্যম হতে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এই আপতন কোণ এবং প্রতিফলন কোণের সাইনের, প্লিজ খেয়াল করবা, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটোর যে অনুপাত, এই অনুপাত একটা ধ্রুব সংখ্যা। আমি আবার বলছি, প্লিজ খেয়াল করবা, একটু সুন্দর করে খেয়াল করবা। তাহলে বলছি কি, এই আপতিত রশ্মিটি অঙ্কিত অবিলম্বক সঙ্গে যে কোণ উৎপন্ন করে এটা আপতন কোণ, আর এটা বলা হয় প্রতিসরণ কোণ। এখন প্রতিসরণের দ্বিতীয় সূত্রে এসে বলছে যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এই দুটো এর আগে সমান সমান ছিল, কিন্তু এখন বলছে প্রতিসরণের ক্ষেত্রে বলতে সমান হবে না, দুটো দুই রকম কোণ হবে। তখন বলছে যে এই কোণের সাইন, দেখো আমরা যদি বলি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এই দুটো কোণের যে অনুপাত থাকবে এই অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, একটা কনস্ট্যান্ট মান, একটা স্থির মান। এখন এই কনস্ট্যান্ট মান বা একটা স্থির মান কখন 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 হবে সেটা একটু ডিপেন্ড করে, একটু খেয়াল করবা। যখন এই মাধ্যমগুলো স্থির হয়ে যাবে তখন, কারণ মাধ্যম চেঞ্জ করবা, আয়ের মান চেঞ্জ হবে, আর এর মান চেঞ্জ হবে। তার মানে ওই যে সেটা যে আমাদের যে একটা স্থির মান ছিল, কনস্ট্যান্ট মান ছিল, ওটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই যে এক জোড়া মাধ্যম, মানে এই একটা মাধ্যমে একটা মাধ্যম, এই দুটো মাধ্যমগুলো আগে প্রথম তোমাকে স্থির করতে হবে। স্থির করা হবে, দেখেন জি স্যার আমি চেঞ্জ করবো না, এই দুটো মাধ্যমের মধ্যে আমি পরীক্ষাটা করবো। তাহলে এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের মধ্যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটোর অনুপাত হচ্ছে একটা স্থির মান বা একটা ধ্রুব সংখ্যা। ওই স্থির মান বা ওই ধ্রুব সংখ্যার একটা নাম আছে, কে বলতে পারবা নামটা কি ছিল? আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, ওই ধ্রুব সংখ্যার একটা নির্দিষ্ট নাম ছিল। এনিবডি কে কেউ বলতে পারবে? বলতে বাবা। ভেরি গুড, প্রতিসরণাঙ্ক, গুড, ভেরি গুড, মানে আমি তাতেও প্লিজড অবি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা মোটামুটি নামটা মনে রাখতে পেরেছো, এটা ভেরি গুড, প্রতিসরণাঙ্ক, ঠিক আছে, গুড। তাহলে আমরা মোটামুটি একটু খেয়াল করে দেখি যে আমরা এখানে আচ্ছা
একটা মেসেজ আসছে দেখো, আমরা বলছি তাই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এই দুটো অনুপাতের একটা ধ্রুব সংখ্যা থাকে, সেই ধ্রুব সংখ্যা বলা হয় প্রতিসরণাঙ্ক। এখন এই প্রতিসরণাঙ্ক অথবা ইংলিশে তাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। মানে এই ওয়ার্ড গুলো আমরা পাশাপাশি বলে রাখি, ওয়ার্ড গুলো একটু মনে রাখবা, মানে মুখস্থ করার দরকার নেই, যা শুনে ভুলে যাও, যাতে করে ইন ফিউচারে যখন বিশেষ করে তুমি এখান থেকে পাস করবা ভালো রেজাল্ট করে, ইনশাল্লাহ আল্লাহর দোয়া করে ভালো করে ইউনিভার্সিটি বা মেডিকেল বুলেট ভালো যে যেখানে তার স্বপ্ন থাকে, আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করুক। যখন ভর্তি হবা হায়ার স্টাডিতে যাবা, তখন দেখবে কোনো বাংলা বই নেই। এটা একটা মজা, কোনো বাংলা বই নেই, টোটাল ইংলিশ, সব ইংলিশ বই। বাংলা বই খুঁজেই পাবে না, বাংলাদেশেও পাবে না, কোথাও মানে অনলাইনে বলো যেখানেই বলো, সব ইংলিশ বই পড়তে হবে। তখন এই যে আপতন কোণ, প্রতিফলন কোণ, আমরা যে বারে বারে ইংলিশ টার্মটা তোমাকে বলে যাচ্ছি, এইগুলো তখন তোমাকে মনে পড়বে। এই যে বললাম যে প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্কের ইংলিশটা হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তুমি শোনো, মনে রাখার দরকার নেই, শোনা পরে তুমি ভুলে যাও। ঠিক যখন আবার হায়ার স্টাডিতে গিয়ে যখন টিচাররা পড়াবে, তখন দেখবা ও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কানে আসার সাথে সাথে মনে করবো, ও আচ্ছা বুঝি তো, এটা তো এরকম হবে। তখন আলটিমেটলি তোমার ব্রেনের মধ্যে যে ইনফরমেশনের যে নেটওয়ার্কটা থাকে, এই নেটওয়ার্কটা তোমাকে সার্চ করে তোমাকে দিয়ে দিবে যে ইয়েস দিস ইজ দিস ওয়ান। তোমাকে তোমাকে খুঁজতে হবে না, তোমার সিস্টেমটাকে তোমার খুঁজে বের করে দিবে। শুধু শুনবা, শোনার পরে তুমি এটাকে আবার অমিট করে ফেলো। ওকে, আমরা আসল জায়গায় আসি। এখন এখানে আমরা অনেক কিছু শিখবো এখান থেকে। এখন দেখো, এই মাধ্যম এবং এই মাধ্যম, কোন মাধ্যমে গেলে কখনো কখনো আপতন করে মান ছোট হবে, কখনো কখনো আপতন করে মান বড় হবে প্রতিসরণের কোণের চেয়ে। এইটা কিসের উপর নির্ভর করে আমরা একটু খেয়াল করি প্লিজ। আমরা এখানে দুটো চিত্র আঁকাবো, দুটো চিত্র পাশাপাশি ড্র করে বুঝতে পারবা। তুমি ধরে রাখো যে এই একটা, প্লিজ সবাই ড্র করো, একটু ড্র করো, ড্র করে বুঝতে পারবা। এইটা একটা কাজ, আমি লিখে রাখতেছি হ্যাঁ, এইটা একটা কাজ, আর এইটা মনে করে বাতাস। দেখো দুটো মাধ্যম, এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম, একে আমরা এ মাধ্যম ধরছি, আর এটাকে আমি জি মাধ্যম ধরবো। এখন এ আর জি কেন, এটা হচ্ছে এয়ার, এই জন্য আমি এ মাধ্যম ধরছি, আর এটা হচ্ছে জি, মানে যেহেতু কাজ ধরেছি গ্লাস, এগুলোকে জি ধরেছি। এখন মজার ব্যাপারটা হলো, এরা কেন কি লিখছি দেখো, এইখান থেকে একটা আলাদা রশ্মি যখন আসে তোমাকে এখান থেকে পড়বে, প্লিজ খেয়াল করো, এটাকে বলা হয় আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটি যখন এই জায়গাটায় এসে একটা অঙ্কিত অবিলম্ব তোমাকে কল্পনা করবে, যে পেয়ে যাবা, এখানে কোন উৎপন্ন করবে, এটাকে বলা হয় আই। এখন যে জায়গাটা আমরা খেয়াল করবো, প্লিজ সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছে, ঠিক আছে, যে একটা হালকা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে আসবে, প্লিজ খেয়াল করবা, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, এটা কিন্তু ঘন মাধ্যম, কারণ আমি ধরেছি এটা হলো গ্লাস, কাঁচ তৈরি, আর এটা বাতাস, বাতাসের সে অবশ্যই কাঁচটার ঘনত্বটা বেশি হবে। এই দাঁড়াও প্লিজ, কেউ যাবে না, আমি ওই ইয়েটা দিয়ে নিচ্ছি আগে, একটু প্লিজ 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 কেউ মুখ করবে না, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও ওকে। অ্যাটেন্ডেন্স দিচ্ছি, দেখো একটা লিঙ্ক আছে, সবাই খেয়াল করো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। আচ্ছা, এখন তাহলে আমরা কি বললাম, দেখো যে অ্যাটেন্ডেন্সে সব ব্যস্ত হয়ে যায় না, মাত্র দু এক মিনিট সময় আছে, আমরা এই জিনিসটা আজকে সুন্দর করে ধরে দেবো, প্লিজ খেয়াল করো সবাই। আমরা বলছি যে এইখান থেকে আলোক রশ্মি যখন পড়বে তখন এটা আপতন কোণ, এবং এইটা হচ্ছে প্রতিফলন কোণ। এখন আলোক রশ্মি কি সোজা এদিকে চলে যাবে? একটা সোজা এদিকে যেতে পারবে না, সোজা যেতে পারবে না, যেহেতু এইটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম,
তাহলে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে, আমি কিন্তু জিজ্ঞেস করবো, প্লিজ কেউ লিভ করে চলে যাবে না। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আলোক রশ্মিটি অঙ্কিত অবিলম্বের দিকে বেঁকে আসবে। প্লিজ, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। আমি বলছি আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আলোক রশ্মিটি সোজাসুজি যেতে পারবে না, এখানে সোজা যেতে পারবে না, না গিয়ে কি করবে, অঙ্কিত অবিলম্বের দিকে সরে আসবে। দ্যাট মিনস এইটা আমরা ধরে নেবো স্যার এই বরাবর চলে যাবে, মানে এই অ্যাঙ্গেল তৈরি হবে। ফিগারটা আঁকা রাখো প্লিজ, আমি সুন্দর করে জিনিসটা বোঝা যাওয়ার চেষ্টা করছি যে আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি সোজা এইভাবে যাওয়ার কথা ছিল, এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওদিকে যাবে না, না গিয়ে কি করবে, অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে বেঁকে আসবে। এইটা হচ্ছে তোমার মেইন একটা সুন্দর একটা ইনফরমেশন। আমি আরেকবার বলি, একটা আলোক রশ্মি কি করা হচ্ছে, হালকা মাধ্যম থেকে যখন আলোক রশ্মিটি ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আলোক রশ্মিটি সোজা না গিয়ে অঙ্কিত অবিলম্বের দিকে সরে আসবে। সরে আসবে মানে কি, তার মানে প্রতিসরিত যে রশ্মিটি বা কোণটা, সেটার মান কিন্তু কম হবে। আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি, এই করে মান যদি হয় 40 ডিগ্রি, তাহলে এইটা হবে অবশ্যই তোমার 25, 26 বা 30 ডিগ্রি, মানে এই ভিতরে কোণটা ছোট হয়ে যাবে। ঠিক একই ভাবে তুমি চিন্তা করে দেখো যে এই আলোক রশ্মি যখন ছোট হয়ে গেল, সাপোজ কোণটা, এই আলোক রশ্মি যখন আসার পরে এইখানে এসে পড়বে, তখন এই জায়গাটায় আবার তুমি একটা অঙ্কিত অবিলম্ব কল্পনা করবে, স্যার একটু অবিলম্ব, একটু খেয়াল করি, একটু অবিলম্ব, তাহলে এই একটা কোণ পাচ্ছ। এখন এই জায়গাটায় যাওয়ার পরে আবার কি হবে দেখো, তাহলে এই রশ্মিটি যখন ঘন মাধ্যম থেকে বা হালকা মাধ্যমে প্রবেশ করবে, প্লিজ খেয়াল করবা, এই রশ্মিটি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, মানে বাতাসের মধ্যে প্রবেশ করবে, তখন কি হবে, মজার ব্যাপারটা হলো তখন অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দ্যাট মিনস এই যে আগের যে কোণ ছিল, এই কোণটা সমান হয়ে যাবে। দ্যাট মিনস আমরা সোজা যাবে না, সোজা না গিয়ে এটা তার সাথে বাঁকা হয় এদিকে চলে যাবে। তার মানে এইটাকে তখন ধরবো আমরা আই। তার মানে যে অ্যাঙ্গেল নিয়ে যতটুকু কোণ নিয়ে সে ভিতরে প্রবেশ করবে, ঠিক একই কোণ নিয়ে সে এন থেকে বের হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? না পেলে এই জায়গাটা আমি আবার বলবো। ওকে, তাহলে আমরা বলছি এখানে যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আলোক রশ্মিটা অঙ্কিত অবিলম্বের দিকে সরে আসবে, আর ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে, তখন অঙ্কিত যেভাবে সোজা যাওয়া কথা ছিল, না গিয়ে অঙ্কিত অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। দেখো এটা ছিল এই 30 ডিগ্রি, এটা ছিল 25 ডিগ্রি, তাই এটা 25 হলে পরে এটা 25 হবে, দুটো সমান হবে একই মাধ্যমের ভিতরে। বাট এই যে যখন মাধ্যম থেকে বের হয়ে অন্য মাধ্যমে চলে যাবে, যেহেতু এটা হালকা, তখন আবার এই মনে করেন যে এই কোণের সমান হয়ে যাবে, যতটুকু কোণ করে সে ভিতরে ঢুকবে, ঠিক একই পরিমাণ কোণ সে আবার কি করবে, বের হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার টোটাল সিস্টেমটা। এখন এই যে সাইন, তাহলে আমরা দেখো এখানে চিন্তা করলাম যে মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইড বাই সাইন আর। আচ্ছা, মিউ আছে কোন কোন বইতে তোমরা মেবি পড়ে আসছো এন, দেখো 9, 10 এ এন পড়ে আসছে। এন মানে হচ্ছে প্রতিসরণাঙ্ক, যাকে বলা হয়েছিল প্রতিসরণাঙ্ক, অথবা আমরা এখানে একে মিউ দ্বারা, আমাদের এইসব বইতে এখন কোথাও এন পাবো কিনা জানি না, এন 9, 10 এ পড়ে আসছো। আমরা যখন আবার 9, 10 এ পড়াই তখন এলোমেলো করে ফেলি, 9, 10 এ বলে দিই যে পরে কিন্তু তোমরা এন পাবে না, এটার নাম হলো মিউ। মেও থাকে না বিড়াল, বিড়াল যে মিউ মিউ বলে, ওইটা মিউ। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় মিউ, আর 9, 10 ছিল এন, ওটা প্রতিসরণাঙ্ক, এটা প্রতিসরণাঙ্ক। তাহলে প্রতিসরণাঙ্ক অ্যাকচুয়ালি আমরা সংজ্ঞা যদি দিই, তোমার মতো করে তুমি লিখলে হবে যে সাইনের, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটার যে অনুপাত, সেই দুটো অনুপাতকে বলা হয় এখানে প্রতিসরণাঙ্ক। এটাই মোটামুটি, আর কিছু না। ওকে, তো মোটামুটি থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অলরেডি 5 মিনিট সময় হয়ে গেছে। আমরা আজকে সত্যি বলছি, দেখো মেইনলি যে টপিক ছিল সেটা হলো ফার্মেট নীতি। ফার্মেটের নীতিতে কিন্তু আমি যেতেই পারিনি, কারণ ফার্মেটের নীতিতে যাওয়ার আগে আমার এই যে বেসিক জিনিসগুলো লাগলো, এগুলো মোটামুটি আমরা ক্লিয়ার করলাম। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্টলি ফার্মেটের নীতি যাবো, সে কি বলেছে। এটা হলো ইন্টারমিডিয়েটের সিলেবাসের ফার্স্ট ওয়ার্ড, আমরা মোটা ফার্মেটের নীতি করতে
থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সবাই জয়েন করো দয়া করে। আর তোমাদের কিছু বন্ধু যারা আর যোগাযোগ হয় তাদেরকে রিকোয়েস্ট করো যে অন্তত ক্লাসে জয়েন করো, ক্লাসটা একটু প্রাণবন্ত করতে প্লিজ। আমরা পড়ার জন্য মজা পাই, তোমাদের ভালোর জন্য বলছি। সবাইকে ক্লাসে জয়েন করতে বলো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আল্লাহ হাফিজ।